আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পার্ট এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল মাসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স বইয়ের চ্যাপ্টার 4 টাইম ভ্যালু অফ মানি প্রথম ক্লাসটি করব। আর এই ক্লাস আমরা মূলত এই টাইম ভ্যালু অফ মানি অধ্যায়ের সূত্রগুলি নিয়ে আলোচনা করব এবং কয়েকটা অঙ্ক করবো ইনশাআল্লাহ। তো চলুন দেখি যে আমাদের এই অধ্যায়ে কোন কোন ফর্মুলায় সূত্রগুলি ইউজ করতে হবে। তো ফর্মুলা যা দেওয়া আছে যদি দেখেন কি আছে, 1 পিভি প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে কি ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। ফিউচার ভ্যালু বের করতে হবে সমান হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন খেয়াল করুন, যদি একটা সূত্র শেখা যায় তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা পারবো কিভাবে। প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন যদি খেয়াল করি এটা নিচে মনে মনে একটা 1 আছে, 1 দ্বারা আমরা ফিউচার ভ্যালুকে গুণ করলে ফিউচার ভ্যালু হবে সমান এই প্রেজেন্ট ভ্যালু দিয়ে গুণ করতে হবে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n কে। তার মানে প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা যদি আমরা পারি তাহলে ফিউচার ভ্যালুর সূত্রটা খুব সহজে মুখস্থ করে নিতে পারবো। তারপর তৃতীয় যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের কি তৃতীয় সূত্র যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, বর্তমান মূল্যের অ্যানুইটি মানে কিস্তির সূত্র ব্যবহার করতে হবে। সমান কি হবে পেমেন্ট, পিএফডি মানে হচ্ছে পেমেন্ট ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n বাই আর ইনটু 1 প্লাস আর। আবার ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটির সূত্র হচ্ছে কি পেমেন্ট ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n, এই nটা উপরে থাকবে n মাইনাস 1 বাই আর ইনটু 1 প্লাস আর। এইগুলো হচ্ছে কিস্তির অঙ্ক হলে এবং বছরের শুরুর অঙ্ক হলে প্রথমটা, এবং দ্বিতীয়টা বছরের শুরুর অঙ্ক হলে। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র, আর একটা হচ্ছে কি ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র। তো এখন আমরা যদি এখান থেকে 1 প্লাস আর এবং 1 প্লাস আরটা বাদ দিয়ে দিই তাহলে কিস্তির অঙ্ক ঠিকই থাকবে, কিন্তু এটা বছরের শুরুর অঙ্কের পরিবর্তে এটা বছরের শেষের অঙ্ক হয়ে যাবে। আবার বলছি, যদি বছরের শুরুর অঙ্ক হয় তাহলে 1 প্লাস আর পিছনে থাকবে, যদি বছরের শেষের অঙ্ক হয়ে যেতে হয় তাহলে 1 প্লাস আরটা এখান থেকে বাদ দিয়ে দিলেই বছরের শেষের অঙ্ক হবে, সূত্র হবে। তো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সূত্র হচ্ছে এটা পেমেন্ট ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n বাই আর ইনটু 1 প্লাস আর। এটা হচ্ছে কিস্তির অঙ্ক হলে এবং বছরের শুরুর অঙ্ক হলে। একইভাবে ফিউচার ভ্যালু অ্যানুইটি সূত্র হচ্ছে কি পেমেন্ট ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর ইনটু 1 প্লাস আর। এটা হচ্ছে কি কিস্তির অঙ্ক হবে এবং বছরের শুরুর অঙ্ক হবে। কিন্তু যদি এখান থেকে 1 প্লাস আরটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিস্তির অঙ্ক ঠিক থাকবে, কিন্তু এটা বছরের শুরুর পরিবর্তে বছরের শেষের অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন পিভি, এফভি, আর, এন এবং পেমেন্ট কিস্তির অঙ্ক এগুলি কিভাবে বুঝবো, বছরের শুরুর অঙ্ক কিভাবে বুঝবো, বছরের শেষের অঙ্ক কিভাবে বুঝবো, সেটা আমাদের মনে প্রশ্ন থাকবে। তো প্রশ্নের যেন না থাকে সেই জন্য আমরা প্রেজেন্ট ভ্যালু চেনার উপায় জানবো, ফিউচার ভ্যালু চেনার উপায় জানবো, তারপর হচ্ছে বছরের শুরুর অঙ্ক কিনা এটা উপায় জানতে হবে, বছরের শেষের অঙ্ক কিনা এটা অঙ্ক ওই নিয়মটা জানতে হবে। তো যদি দেখি আমরা প্রেজেন্ট ভ্যালু বুঝবো কি কি সূত্র দেখি, দেখুন প্রেজেন্ট ভ্যালু বুঝবো পিভি বুঝবো লোন ফ্রম ব্যাংক, ইনভেস্ট, ডিপোজিট, সেভিংস, বরোড ইত্যাদি শব্দ থাকলে এগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বুঝবো। তার মানে কি লোন ফ্রম ব্যাংক, ইনভেস্ট, ডিপোজিট, সেভিংস, বরোড ইত্যাদি শব্দ থাকলে এইগুলি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হবে। তারপর ফিউচার ভ্যালু বুঝবো, ফিউচার ভ্যালু কিভাবে বুঝবো আমরা উইল, উড, আফটার 5 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স, উড বি ইত্যাদি শব্দ থাকলে ফিউচার ভ্যালু বোঝা যাবে। অ্যানুইটি মানে কি কিস্তির অঙ্ক বুঝবো কি থাকলে ইচ ইয়ার, এ ইয়ার, পার ইয়ার, এভরি ইয়ার, অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল অ্যানুয়াল পেমেন্ট, ইয়ারলি পেমেন্ট, সিঙ্কিং ফান্ড, অ্যাকুমুলেটেড ইত্যাদি শব্দ থাকলে এগুলি দ্বারা কিস্তির অঙ্ক বোঝাবে। তার মানে কি অ্যানুইটি বা কিস্তির অঙ্ক বুঝতে পারবো নিচে শব্দগুলি থাকলে। কি কি শব্দ থাকলে ইচ ইয়ার, এ ইয়ার, পার ইয়ার,
every year, annual installment, equal annual payment, yearly payment, sinking fund, accumulated ইত্যাদি শব্দ থাকলে এখন এন্ড অফ দ্য ইয়ার এর অঙ্ক বুঝবো মানে কি বছরের শেষের অঙ্ক বুঝবো কি কি শব্দ থাকলে অর্ডিনারি অ্যানুইটি, ইমিডিয়েট অ্যানুইটি, আফটার 1 year from now, from next year, beginning 1 year from now ইত্যাদি শব্দ থাকলে এগুলো হচ্ছে এন্ড অফ দ্য ইয়ার অথবা বছরের শেষের অঙ্ক বোঝাবে। এন্ড অফ দ্য ইয়ার অথবা বছরের শেষের অঙ্কটি কি শব্দ দেখলে বুঝবো অর্ডিনারি অ্যানুইটি থাকবে, ইমিডিয়েট অ্যানুইটি থাকবে, আফটার 1 year থাকবে প্রশ্নে, 1 year from now লেখা থাকবে, from next year লেখা থাকবে, beginning 1 year from now ইত্যাদি শব্দটি থাকলে এন্ড অফ দ্য ইয়ার অথবা বছরের শেষের অঙ্ক বোঝাবে। বিগিনিং অফ দ্য ইয়ার অথবা বছরের শুরুর অঙ্ক বুঝবো কি কি শব্দ থাকলে অ্যানুইটি ডিউ, ইমিডিয়েটলি আগে ছিল ইমিডিয়েট এখন বলা থাকবে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি বলা থাকলে বিগিনিং অফ দ্য ইয়ার হবে, অ্যানুইটি ডিউ থাকলে বিগিনিং অফ দ্য ইয়ার হবে, নাও থাকলে বিগিনিং অফ দ্য ইয়ার হবে, টুডে থাকলে বিগিনিং অফ দ্য ইয়ার হবে, অ্যাডভান্সড অ্যানুইটি বলা থাকলে বিগিনিং অফ দ্য ইয়ার হবে, বিগিনিং অফ দ্য ইয়ার বলা থাকবে, স্টার্টিং টুডে বলা থাকবে ইত্যাদি শব্দ থাকলে বিগিনিং অফ দ্য ইয়ার অথবা বছরের শুরুর অঙ্ক বোঝাবে। তার মানে কি বছরের শুরুর অঙ্ক যদি বুঝতে হয় তাহলে অ্যানুইটি ডিউ থাকবে, ইমিডিয়েটলি বলা থাকবে, নাও বলা থাকবে, টুডে বলা থাকবে, অ্যাডভান্স অ্যানুইটি বলা থাকবে, বিগিনিং অফ দ্য ইয়ার বলা থাকবে, স্টার্টিং টুডে ইত্যাদি শব্দগুলি থাকলে বছরের শুরুর অঙ্ক বোঝাবে। এন্ড অফ দ্য ইয়ার বা বিগিনিং অফ দ্য ইয়ার কিছু স্পষ্টভাবে বলা না থাকলে এন্ড অফ দ্য ইয়ার ধরতে হবে। আবার বলছি এন্ড অফ দ্য ইয়ার বা বিগিনিং অফ দ্য ইয়ার কিছু স্পষ্টভাবে বলা না থাকলে এন্ড অফ দ্য ইয়ারের অঙ্ক ধরতে হবে। তারপর পারপিচুইটির অঙ্ক বুঝবো। পারপিচুইটি এর অঙ্ক বুঝবো লাইফ ফান্ড ফর লাইফ টাইম, এন্ডাউমেন্ট ফান্ড, লাইফ মেম্বারশিপ ফর এভার ইত্যাদি দ্বারা অনির্দিষ্টকাল মানে ইনফিনিটি বোঝালে পারপিচুইটি এর সূত্র হবে লাইফ ফান্ড ফর লাইফ টাইম, এন্ডাউমেন্ট ফান্ড, লাইফ মেম্বারশিপ ফর এভার ইত্যাদি শব্দ থাকলে পারপিচুইটি এর সূত্র ব্যবহার করতে হবে। তো এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ নোট জানতে হবে। কি নোট? আপনারা যারা ইউটিউব থেকে ক্লাসগুলি করবেন অবশ্যই আমাদের ক্লাসের এই যে পেজগুলি আছে সবগুলোকে স্ক্রিনশট দিয়ে অথবা ডাউনলোড করে এই অঙ্কগুলি করে নেবেন ইনশাআল্লাহ। তো নোটটা যদি খেয়াল করেন কি আছে প্রশ্নে সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি দেওয়া থাকলে আর কে 2 দ্বারা ভাগ করতে হবে, এন কে 2 দ্বারা গুণ করতে হবে। আবারও বলছি প্রশ্নে সেমি অ্যানুয়ালি হাফ ইয়ারলি দেওয়া থাকলে আর কে 2 দ্বারা ভাগ ও এন কে 2 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে সেমি অ্যানুয়ালি হাফ ইয়ারলি দেওয়া থাকলে আর কে 2 দিয়ে ভাগ এবং এন কে 2 দ্বারা গুণ করতে হবে। তারপর প্রশ্নে যদি কোয়ার্টারলি অথবা 3 মান্থ ইন্টারভাল দেওয়া থাকে তাহলে আর কে 4 দ্বারা ভাগ এবং এন কে 4 দ্বারা গুণ করতে হবে। কি দেওয়া থাকলে প্রশ্নে কোয়ার্টারলি সূত্রটা উল্লেখ করা থাকলে 3 মান্থ ইন্টারভাল দেওয়া থাকলে আর কে 4 দ্বারা ভাগ ও এন কে 4 দ্বারা গুণ করতে হবে। তারপর প্রশ্নে বাই মান্থলি দেওয়া থাকলে আর কে 6 দ্বারা ভাগ এবং এন কে 6 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে যদি বাই মান্থলি বলা থাকে তাহলে আর কে 6 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 6 দ্বারা কি করতে হবে গুণ করে নিতে হবে। প্রশ্নে মান্থলি দেওয়া থাকলে আর কে 12 দ্বারা ভাগ এবং এন কে 12 দ্বারা গুণ করতে হবে। মান্থলি বলা থাকলে আর কে 12 দ্বারা ভাগ এবং এন কে 12 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে ফোর্থ নাইটলি দেওয়া থাকলে আর কে 24 দ্বারা ভাগ ও এন কে 24 দ্বারা গুণ করতে হবে। কি দেওয়া থাকলে ফোর্থ নাইটলি দেওয়া থাকলে আর কে 24 দ্বারা ভাগ এবং এন কে 24 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে উইকলি বলা থাকলে আর কে 52 দ্বারা ভাগ করতে হবে, এন কে 52 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে যদি উইকলি বলা থাকে তাহলে আর কে 52 দ্বারা ভাগ, এন কে 52 দ্বারা গুণ করতে হবে। প্রশ্নে ডেইলি, কন্টিনিউয়াসলি অথবা ফ্রিকোয়েন্টলি দেওয়া থাকলে আর কে 360 দ্বারা ভাগ এবং এন কে 360 দ্বারা গুণ করতে হবে। আবার বলছি প্রশ্নে যদি ডেইলি, কন্টিনিউয়াসলি, ফ্রিকোয়েন্টলি দেওয়া থাকে
তাহলে আর কে 360 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 360 দ্বারা গুণ করতে হবে। যদি প্রশ্নে 1 বছর সমান 365 উল্লেখ করা থাকে তখন আর কে 365 দিয়ে ভাগ করতে হবে এবং এন কে 365 দ্বারা কি করতে হবে, গুণ করে নিতে হবে। প্রশ্নে যখন 1 বছর সমান 365 দিন উল্লেখ করা থাকবে তখনই আর কে 365 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 365 দ্বারা গুণ করতে হবে। তো চলুন আমরা কয়েকটা অঙ্কের সমাধান করি। অঙ্কের সমাধান যদি করতে হয়, প্রশ্ন 1 দেখুন কি আছে, if যদি you deposited টাকা 50,000 in Standard Chartered Bank which was paying 10% rate of interest on a 10-year time deposit, how much would the deposit grow at the end of 10 years? বলছে কি যদি তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 50,000 টাকা ডিপোজিট করো, that which was paying 10% rate of interest, যে ব্যাংক তোমাকে 10% হারে সুদ প্রদান করবে on a 10-year time deposit, 10 বছর মেয়াদী ডিপোজিটে, how much would the deposit grow, ডিপোজিটটা কত টাকায় পরিণত হবে at the end of 10 years, 10 বছর পর। তো এখন আমরা বলেছিলাম যে যদি প্রশ্নে ডিপোজিট উল্লেখ করা থাকে, ডিপোজিট দেওয়া থাকলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বুঝবে, পিভি দেওয়া আছে 50,000 টাকা, সময় এন সমান দেওয়া আছে, সময় দেওয়া আছে এন সমান হচ্ছে 10 ইয়ার্স, আর 10% ইন্টারেস্ট রেট আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%। এখন 10 বছর পরে তোমার এই 10 বছর পর তোমার ডিপোজিটের টাকাটা কত টাকা হবে সেটা তোমার খুঁজে বের করতে হবে। এখন দেখেন এখানে কিন্তু ইচ ইয়ার, এ ইয়ার, এভরি ইয়ার, পার ইয়ার এই জাতীয় শব্দগুলি উল্লেখ করা নাই, শুধু একবার ডিপোজিট করবে 50,000 টাকা এবং এটা 10 বছর পর্যন্ত ডিপোজিট হয়ে থাকবে, যার উপর 10% হারে সুদ পাওয়া যাবে। 10 বছর পর এটার টাকাটা কত হবে, তার মানে ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা খুঁজে বের করতে হবে। যদি ভবিষ্যৎ মূল্য বের করতে হয় উই নো ফিউচার ভ্যালু সমান সূত্রটা ইউজ করতে হবে। উই নো future value equal to present value into 1 plus r whole to the power n. Here PV equal to 10,000। Here PV equal to 10,000, sorry PV সমান হচ্ছে 50,000 টাকা ছিল, PV equal to 50,000, 50,000। সময় n সমান হচ্ছে 10, সময় হচ্ছে 10 বছর, রেট অফ ইন্টারেস্ট সমান হচ্ছে 10% ছিল, 10%, পার্সেন্ট যদি ভাঙতে হয় 10 কে 100 দ্বারা ভাগ করবেন তাহলে হবে 0.10। এখন ফিউচার ভ্যালু সমান কত এটা বের করতে হবে, ফিউচার ভ্যালু সমান কত। তো এখন এক পিভি সমান হচ্ছে 50,000 বসাবেন, 50,000 ইনটু 1 প্লাস আর এর মান বসাবেন 0.10, এন সমান হচ্ছে 10। এখন এই 50,000 হচ্ছে 50,000, এখন 1 এর সাথে এটা যোগ করেন 1.10 পাওয়ার হচ্ছে 10 সমান 50,000, এখন ব্র্যাকেট মাঝে কোনো চিহ্ন নেই তার মানে গুণ চিহ্ন আছে, 1.1 পাওয়ার 10 ভাঙতে হবে। যদি এটা ক্যালকুলেটরে করতে হয় আপনারা 1.1 লিখবেন, 1.1 এটা হচ্ছে পাওয়ার চিহ্ন, পাওয়ার 10 সমান দিবেন তখন রেজাল্ট পেয়ে যাবেন। 1.1 পাওয়ার 10 সমান চাপবেন 1.1 পাওয়ার 10 ইকুয়াল টু হচ্ছে 2.5937, 2.5937।
এখন এটাকে 50,000 দিয়ে কি করতে হবে, গুণ করে নিতে হবে, ইন্টু 50,000 সমান হচ্ছে 1,29,687, 1,29,687 দশমিক 1 2 3, যেহেতু দশমিক আছে ব্র্যাকেটে প্রায় লিখে দেবেন অ্যাপ্রক্স, APPROX। আমি এই অঙ্কটা আবারও বুঝিয়ে দিচ্ছি। ইফ ইউ ডিপোজিটেড টাকা 50,000, যদি তুমি 50,000 টাকা সঞ্চয় করো ইন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, হুইচ ওয়াজ পেইং 10% রেট অফ ইন্টারেস্ট, যা তোমাকে 10% হারে সুদ প্রদান করবে, অন এ 10-year টাইম ডিপোজিট, 10 বছর মেয়াদি সঞ্চয়ে। হাউ মাচ উড দ্য ডিপোজিট গ্রো, এই ডিপোজিটটা কত টাকা হবে অ্যাট দ্য এন্ড অফ 10 years, 10 বছর পর। তো যেহেতু ডিপোজিট আছে, ডিপোজিট মানে হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তো পিভি সমান দেওয়া আছে 50,000, সময় এন সমান দেওয়া আছে 10 years, সুদের হার রেট অফ ইন্টারেস্ট আর সমান দেওয়া আছে 10%। তো 10% কে যদি আমরা ভাঙতে যাই, 10 থাকবে উপরে, পার্সেন্টের জন্য 100 দিয়ে ভাগ করতে হবে, 10 কে 100 দিয়ে ভাগ করলে 0.10 হবে। এখন ফিউচার ভ্যালু সমান কত, এফভি সমান কত, এটা বের করতে হবে। আমরা জানি এফভি সমান সূত্র হচ্ছে কি পিভি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন পিভি সমান হচ্ছে 50,000, এই ইনটু ছিল ইনটু ব্র্যাকেট 1 প্লাস আর সমান হচ্ছে 0.10, n সমান হচ্ছে 10। কারণ এই 50,000 হচ্ছে 50,000, 1 প্লাস 0.10 সমান হচ্ছে 1.10, পাওয়ার 10 ছিল পাওয়ার 10। এখন এটাকে যদি ভাঙতে হয় 1.10 টা লিখবেন 1.10, তারপর পাওয়ার চিহ্ন, এটা হচ্ছে পাওয়ার 10 সমান চাপবেন, তখন মান আসবে 2.5937। তো এখন 2.5937 কে 50,000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই রেজাল্ট আসবে 1,29,687.123। এটা হচ্ছে প্রায় লিখে দিতে হবে। তো এখন আমরা যদি পরের অঙ্কটা দেখি, প্রবলেম 2 এ কি আছে, Mr. Saim, Jorab Saim places his savings বলা আছে। আমরা জানি প্রশ্নে যদি সেভিংস দেয়া থাকে, যে টাকাটার জন্য সেভিংস বলা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হবে। তো সেভিংস অফ টাকা 10,000, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 50,000 টাকা, ইনটু এ টাইম 2 বছর মেয়াদি, 2 বছর মানে কি, এটা হচ্ছে সময় দেওয়া আছে, এন সমান হচ্ছে 2 years period, স্কিম অফ HSBC ব্যাংক which yields 12% interest, 12% ইন্টারেস্ট, এটা হচ্ছে আর এর মান, রেট অফ ইন্টারেস্ট, কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলা থাকে কি করতে হবে, আমরা বলেছিলাম যে যদি প্রশ্নে সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি বলা থাকে তখন আর কে 2 দিয়ে ভাগ করতে হবে এবং এন কে 2 দিয়ে গুণ করে নিতে হবে। হাউ মাচ মানি হি উইল গেট, কত টাকা হি উইল গেট, সে পাবে, এট দ্য এন্ড শেষে অফ 2 years, 2 বছর শেষে। তো যদি মিস্টার সাহেব তার সেভিংসটা এফএসবিসি ব্যাংকে 12% সুদে 10,000 টাকা 2 বছরের জন্য রাখে, তাহলে 2 বছর পরে সে কত টাকা পাবে, এবং সুদটা যদি সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর যদি সুদ গণনা করা হয়, যদি 6 মাসে সুদ একবার গণনা করে 12 বছরের সুদ 2 বার গণনা করতে হবে। এই জন্যই কি করতে হবে, আর কে 2 দিয়ে ভাগ করতে হবে এবং এন কে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তো যেহেতু ফিউচার ভ্যালু বের করতে হবে, এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, লিখবেন হেয়ার পিভি দেওয়া আছে, কত সেভিংস দেওয়া ছিল 10,000 টাকা, 10,000, পিভি ইকুয়াল হচ্ছে 10,000, সময় এন সমান হচ্ছে 2 বছর মেয়াদ, তারপর আর সমান হচ্ছে সুদের হার 12%, তার মানে কি 12 কে 100 দ্বারা ভাগ করতে হবে, পার্সেন্ট ভাঙতে হলে হবে 0.12, এফভি সমান কত, এই হচ্ছে আমাদের করণীয়। এখন এফভি এর সূত্র জানি আমরা, কি জানি, উই নো আমরা জানি এফভি সমান পিভি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখন আর এবং n আছে, যেহেতু এখানে কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলা ছিল
সেহেতু n কে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে ইনটু 2, 2 দিয়ে গুণে 4, আর r কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 2 সমান হচ্ছে 0.06 হয়ে যাবে। যদি আমরা এই গুণটুকু এবং ভাগটুকু প্রশ্নের বাইরে রাফে করে রাখি তাহলে বারবার গুণ করার অথবা ভাগ করার কোনো ঝামেলা থাকে না। এই জন্য আপনারা কি করবেন, যখন কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, সেমি ইয়ারলি এই শব্দগুলি থাকবে, অর্থাৎ আর কে গুণ করতে হবে, আর কে ভাগ করতে হবে, এন কে গুণ করতে হবে, তখন এই গুণের কাজ এবং ভাগের কাজটা আপনারা সাইড দিয়ে করে নেবেন। তো এখন পিভি, আমরা পিভি পেয়েছি 10,000, 1 প্লাস আর এর মান বের হয়েছে 2 দিয়ে ভাগ করার পর 0.06, এন সমান বের হয়েছে 2 দিয়ে গুণ করার পর 4। এখন এই 10,000 হচ্ছে 10,000, 1.06 পাওয়ার হচ্ছে 4। এখন 10,000 মাঝে যেহেতু কোন চিহ্ন নাই গুণ চিহ্ন আছে, 1.06 পাওয়ার 4 ভাঙবেন। কিভাবে? ক্যালকুলেটরে ভাঙবেন। 1.06 লিখবেন, তারপর এই পাওয়ার একটা চিহ্ন আছে ক্যালকুলেটরে, এই চিহ্নটা দিবেন, তারপর 4 ছিল 4 লিখবেন, তারপর সমান দিবেন, তাহলে মানটা পেয়ে যাবেন। দেখুন 1.06 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1.2624, 1.2624, তারপর আছে 7। আমরা ফিরেন্সের অঙ্ক করার সময় 4 ঘর রাখবো, তো যে ঘরটা বাদ দিব সেটা দেখতে হবে 5 অথবা 5 এর থেকে বড় কিনা। যদি 5 হয় অথবা এর চেয়ে বড় হয় তাহলে যে ঘরটা পর্যন্ত রাখা হবে তার সাথে 1 যোগ করে নিতে হবে। যেহেতু এখান থেকে 7 বাদ দিয়ে দিব, 5 থেকে বড় হয়ে গেছে, তো 4 এর সাথে 1 যোগ করে 5 করে নিতে হবে। তো কত আসবে মান? 1.2625। তো এটার মান ভাঙলে হচ্ছে 1.2625। এখন 10,000 কে এটা দিয়ে কি করতে হবে? গুণ করে নিতে হবে ইনটু 10,000 সমান হচ্ছে 12,624.7696, 7696 অ্যাপ্রক্স। যখনই দশমিকের অঙ্ক আসবে ব্র্যাকেটে অবশ্যই প্রায় কথাটা লিখে দিয়ে আসবেন। প্রায় লিখলে অন্ততপক্ষে আপনাদের অঙ্কটা একটু সমস্যা থাকলেও অঙ্কটা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আবারও অঙ্কটা আমি রিপিট করে দিচ্ছি। মিস্টার সায়েম প্লেসেস হিজ সেভিংস। মিস্টার সায়েম, জনাব সায়েম তার বিনিয়োগ করবে 10,000 টাকা ইনটু ইয়ার টাইম পিরিয়ড শিডিউল অফ HSBC ব্যাংক। তো 2 বছর মেয়াদি একটা অ্যাকাউন্টে সঞ্চয় করবে 10,000 টাকা, যার উপর 12% হারে সুদ পাবে এবং সুদটা কম্পাউন্ডেড সেমিনালি 6 মাস পর পর সুদ দেওয়া হবে। হাউ মাচ মানি হি উইল গেট, কত টাকা সে পাবে এট দ্য এন্ড অফ 2 ইয়ার্স, 2 বছর পর সে কত টাকা পাবে। তো হেয়ার সেভিংস এর জন্য যে টাকাটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। পিভি সমান হচ্ছে 10,000, সময় এন্ড সমান হচ্ছে 2 ইয়ার্স দেওয়া ছিল, যেহেতু কোয়ার্টারলি কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলা হচ্ছে সেহেতু 2 দিয়ে এন কে কি করতে হবে? গুণ করে নিতে হবে। 2 গুণ 2 সমান হচ্ছে 4 হবে। তারপর আর কে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কেন? কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি বলা আছে এই জন্য। তো আর কে 12% কে 2 দিয়ে ভাগলে 6% হবে, মানে 0.06। তো এফবি সমান কত? উই নো এফবি সমান হচ্ছে পিভি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। পিভি সমান হচ্ছে 10,000, 1 হচ্ছে 1, এই প্লাস হচ্ছে প্লাস, আর এর মান হচ্ছে 0.06, এন সমান হচ্ছে 4। এই 10,000 হচ্ছে 10,000, 1 প্লাস 0.06 সমান হচ্ছে 1.06, পাওয়ার 4 ছিল পাওয়ার 4। এখন এই পাওয়ারটা ভাঙতে হবে। কিভাবে ভাঙবেন? 1.06 লিখবেন, তারপরে এটা হচ্ছে পাওয়ার চিহ্ন, পাওয়ার ছিল 4, এই 4 লিখলেন, সমান চাপবেন, তখন 1.06 পাওয়ার 4 সমান চাপলে এই সংখ্যাটা আসবে 1.26247। আমরা যেহেতু এই অঙ্কে 4 ঘর পর্যন্ত রাখবো, তো যে ঘরটা বাদ দেব সেটা দেখতে হবে 5 অথবা 5 এর উপরে গেছে কিনা। তো এটা যেহেতু 7 বাদ দেব, 5 এর উপরে গেছে, যদি 5 এর উপরে উঠে যায় অথবা 5 থাকে তাহলে যেই সংখ্যাটা আমরা রাখবো এর সাথে 1 যোগ করতে হবে। তার মানে 4 এর সাথে 1 যোগ করে কি হবে? 5 হয়ে যাবে। এই যে সংখ্যাটা লেখা হলো। তো এখন এটাকে 10,000 দিয়ে গুণ করলে এটা হচ্ছে অ্যানসার হবে। তো আমরা পরের অঙ্কটা দেখি কি হবে। পরের অঙ্কটা যদি দেখি, প্রবলেম 3 কি বলছে? ইফ বব এন্ড যদি কম্বাইন দেয়ার সেভিংস অফ টাকা 1,260 and
975 রেসপেক্টিভলি। ববের যদি সঞ্চয় করে 1260 টাকা, যদি সঞ্চয় করে 975 টাকা এবং কম্বাইন্ড সমন্বিতভাবে অ্যান্ড ডিপোজিট দিস অ্যামাউন্ট এবং ডিপোজিট করে অর্থাৎ সঞ্চয় করে দিস অ্যামাউন্ট এই পরিমাণটা ইনটু এ জয়েন্ট অ্যাকাউন্ট একটি যৌথ হিসাবে দ্যাট পেজ 2% অ্যানুয়াল রেট ইন্টারেস্ট 2% হারে সুদ প্রদান করে কম্পাউন্ডেড মান্থলি যদি বলা থাকে তখন আর কে 12 দ্বারা ভাগ করতে হবে এবং এম কে 12 দ্বারা কি করতে হবে গুণ করে নিতে হবে। মান্থলির জন্য আর কে 12 দিয়ে ভাগ এম কে 12 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে। হোয়াট উইল দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স বি, অ্যাকাউন্টের ব্যালেন্সটা কত হবে আফটার 4 ইয়ার্স 4 বছর পর। তো 4 বছর এখন আমরা সময় পেলাম n ইকুয়াল টু হচ্ছে 4, n ইকুয়াল টু 4, সেভিংস ছিল তার মানে পিভি যেহেতু কম্বাইন্ড বলা আছে দুইটা একসাথে যোগ করলে পিভি বের হবে। তারপর সুদের হার পেলাম কত পার্সেন্ট 2%। তাহলে তার ব্যালেন্সটা 4 বছর পরে কত হবে মানে ভবিষ্যৎ মূল্যটা তার কত হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো হিয়ার সেভিংস মানে হচ্ছে পিভি সমান হচ্ছে কত কম্বাইন যেহেতু দুইটা একসাথে যোগ করে নিতে হবে 1260 যোগ 975 1260 এবং 975 যোগ করবেন 1260 যোগ 975 সমান হচ্ছে 2235 সময় n সমান হচ্ছে 4 ইয়ার্স যেহেতু মান্থলি কম্পাউন্ডেড হবে এটাকে 12 দিয়ে গুণ করে নিতে হবে n কে 12 দ্বারা গুণ 4 12 48 তারপর r সমান হচ্ছে 2% 0.02 এটাকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে 12 দিয়ে কেন ভাগ করবেন আমরা জানি যে r কে 12 দিয়ে ভাগ করতে হবে তখনই যখন মান্থলি বড় থাকবে 0.02 তো 0.02 কে ভাগ করবেন 0.02 ভাগ 12 সমান হচ্ছে হ্যাঁ আসবে পয়েন্টের সংখ্যা যখন 0.2 ভাগ 12 সমান হচ্ছে কি 1.6666 এরকম বলা আছে সাইডে ব্র্যাকেটে লেখা আছে -03। এখন এইটার জন্য এই -03টাকে আপনাদের প্রথমে শূন্যতে পরিণত করতে হবে কিভাবে চাপবেন এই শিফট লিখবেন শিফট ইন একবার চাপবেন আবার শিফট ইন এই দুইটা বাটন দুইবার চাপতে হবে শিফট ইন চাপলে এই -03টা শূন্যতে পরিণত হয়ে যাবে। তো শিফট ইন তো সমান হচ্ছে 0.001001667 তার মানে 67 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের আর এর মান বের হয়েছে 0.00167 আর এর মান পেলাম আমরা। এখন এফ ভি সমান কত হবে এফ ভি সমান কত তো এফ ভি এর সূত্রটা আমরা জানি উই নো এফ ভি ইকুয়াল টু পি ভি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো পি ভি সমান হচ্ছে 2235 ইনটু 1 প্লাস আর নম্বর হচ্ছে 0.00167 n সমান বের হচ্ছে 48। এখন 2235 ছিল ইনটু 1.00167 পাওয়ার হচ্ছে 48। এখন এই 2235 ছিল মাঝে গুণ চিহ্ন আছে ব্র্যাকেটের সাথে
তো এটার পাওয়ার ভাঙবেন কিভাবে? এই সংখ্যাটা লেখার পর পাওয়ার চিহ্নটা দিবেন, 48 লিখবেন। 1.00167 পাওয়ার 48 সমান হচ্ছে 1.08338 08338 8 যেহেতু বাদ দেবো 3 এর পরে 4 আসবে। এখন এটাকে 2235 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 2235 সমান হচ্ছে 2421.37 অ্যাপ্রক্স। আবারও বুঝিয়ে দিচ্ছি, যেহেতু কম্বাইন্ড সেভিংস হবে, ববের 1260 টাকা, যদি হচ্ছে 975 টাকা, দুইটা একসাথে যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হবে 2235 টাকা। যেহেতু কম্পাউন্ডেড মান্থলি বলা আছে সুদ, মান্থলি সুদ গণনা করবে, সেহেতু আর কে 12 দ্বারা ভাগ করতে হবে এবং এন কে 12 দ্বারা গুণ করে নিতে হবে। এন সমান দেওয়া ছিল 4 ইয়ার্স, তো 4 কে 12 দিয়ে গুণ করলে 48 হলো। আর সমান দেওয়া ছিল 2%, 2% মানে হচ্ছে 0.02, এটাকে 12 দিয়ে ভাগ করবেন, তাহলে এরকম একটা সংখ্যা আসবে 1.666, ব্র্যাকেটের সাইডে মানে ক্যালকুলেটরের সাইডে লেখা থাকবে -03, তখন -03টাকে 00 তে পরিণত করে নিতে হবে। তখন 00 করতে হলে শিফট ইন চাপবেন, দুইবার চাপার পর এই সংখ্যাটা 00 আসবে, তখন সংখ্যাটা আসবে কি 0.00167, এটা হচ্ছে আর এর মান হবে। তো এখন ফিউচার ভ্যালু সমান সূত্র হচ্ছে এটা PV * 1 + r হোল টু দি পাওয়ার n। PV সমান হচ্ছে 2235, 1 হচ্ছে 1, এই প্লাস হচ্ছে প্লাস, আর এর মান বসাবেন 0.00167, n সমান বের হচ্ছে কত 48। এখন 1 এর সাথে এটা যোগ করলে 1.00167 হবে, উপরে পাওয়ার ছিল 48। এখন এই সংখ্যাটা লেখার পর পাওয়ার চিহ্ন দিয়ে 48 লেখা সমান চাপলে এই সংখ্যাটা আসবে 1.08338। যেহেতু আমরা 8 বাদ দেব, তো যে সংখ্যাটা রাখবো এটার সাথে 1 যোগ করতে হবে, তার মানে এখানে 3 ছিল, 1 যোগ করে 4 হয়ে গেছে। এখন এটার সাথে 2225 কে গুণ করলে এই সংখ্যাটা আসবে 2421.37। এটা হচ্ছে আমাদের অ্যানসার। পরের অঙ্কটা যদি দেখি, পরের অঙ্কটা দেখেন কি ছিল, what will be the balance at a bank account having টাকা 12,000 after 5 years compounded at the rate of 12% yearly, half yearly or quarterly। এখন ইয়ারলি বলা থাকলে তো আর কে কোনো কিছু দিয়ে ভাগ করতে হবে না, এন কে কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না। হাফ ইয়ারলি বলা থাকলে আর কে 2 দিয়ে ভাগ করতে হবে, এন কে 2 দিয়ে গুণ করে নিতে হবে। কোয়ার্টারলি বলা থাকলে আর কে 4 দ্বারা ভাগ করতে হবে, এন কে 4 দ্বারা গুণ করে নিতে হবে। তো এখন আমরা যদি এই অঙ্কটা করতে চাই, সেভিংস ব্যাংকে আছে 12,000 টাকা, যে টাকাটা আছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য হচ্ছে 12,000 টাকা। সময় কত বছর? 5 ইয়ার্স, আর সময় হচ্ছে 5 ইয়ার্স, সরি ওই n ইকুয়াল হচ্ছে 5 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট সুদের হার হচ্ছে 12%, তখন ফিউচার ভ্যালু কত হবে? তো এক নম্বর রিকোয়ারমেন্ট, এক উই নো FB ইকুয়াল টু হচ্ছে PV ইনটু 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। তো হিয়ার PV ইকুয়াল টু হচ্ছে 12,000, n ইকুয়াল টু 5 ইয়ার্স, r ইকুয়াল টু 12%, মানে কি 0.12। FV ইকুয়াল টু কত? তো এখন মান বসিয়ে দিলে হয়ে যাবে। PV সমান হচ্ছে 12,000, 1 প্লাস r এর মান হচ্ছে 0.12, পাওয়ার n সমান হচ্ছে 5, 12,000 ইনটু 1.12 পাওয়ার 5, 12,000 ইনটু 1.12 পাওয়ার 5 ভাঙবেন কিভাবে? 1.12 পাওয়ার 5 ইকুয়াল টু, লিখলে অ্যান্সার পেয়ে যাবেন 1.12 পাওয়ার
5 ইকুয়াল টু হচ্ছে 1.7623 1.7623 এটাকে 12,000 দিয়ে গুণ করবেন, গুণ 12,000 সমান হচ্ছে 21,148.1002। এখন আমরা যদি দ্বিতীয় অঙ্কটা করি, এটা দ্বিতীয় পার্ট আছে, হাফ ইয়ারলি ওরা আছে, তার মানে এখানে আর কে 2 দিয়ে ভাগ করতে হবে, n কে 2 দিয়ে গুণ করতে হবে। তো ওখানে n কে 2 দিয়ে গুণ করলে 10 হবে, আর কে 2 দিয়ে ভাগ করলে 0.06 হবে। এখানে 0.06 এবং এখানে 10 বসে আবার উত্তর করবেন, হাফ ইয়ারলি মানটা পেয়ে যাবেন। তারপর যখন কোয়ার্টারলি অঙ্কটা করতে হবে তখন n কে 4 দিয়ে গুণ করতে হবে, আর কে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে একটা হচ্ছে 20 হবে, আর একটা হচ্ছে 0.03 হবে। এখানে 0.03, এখানে হচ্ছে 20 বসে যখন মান বসাবেন তখন আমরা তৃতীয় অঙ্কটা পেয়ে যাবেন। তো এখন চতুর্থ অঙ্কটা যেটা আছে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা হচ্ছে আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া থাকবে। অবশ্যই আপনারা বাড়িতে অঙ্ক করে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, এবং এই টাইম ভ্যালু অফ মানির অধ্যায় থেকে আপনাদের 14 নম্বরের অঙ্ক কমন পড়বে। আমি পর্যায়ক্রমে এই টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলি আপনাদেরকে প্লেলিস্ট আকারে দিয়ে দেব। আপনারা সবাই কমার্স পার্ট বাই আল মাসুদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।